শহরের সবচাইতে ধনী একজন ব্যক্তি গুইয়ান, যার কিনা বাবা হওয়ার কোনো ক্ষমতাই ছিল না। তাই সে মেয়েদের কাছ থেকে দূরে সরে থাকত। কিন্তু এক রাতের ঘটনায় তার পুরো জীবনটাই বদলে যায়। সে ভুলক্রমে সাদামাটা এক গ্রামের সহজ সরল মেয়ের সঙ্গে রাত কাটিয়ে ফেলে। আর এক রাতের ভুলেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়, যেটা গুইয়ান কখনো কল্পনাও করতে পারেনি। তবে যে মেয়ের সাথে তার কোনো সম্পর্কই ছিল না, সেই মেয়েই এখন হতে চলেছে তার সন্তানের মা। কিন্তু গুইয়ান তো ছিল শহরের সবচাইতে ধনী এবং হ্যান্ডসাম একজন মানুষ, আর মেয়েটি ছিল গ্রামের খুবই সাদামাটা একটা মেয়ে। তবে তাদের মধ্যে তো কোনো ভালোবাসাই ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? গুইয়ান কি গ্রামের সহজ সরল মেয়েটিকে তার স্ত্রীর মর্যাদা দেবে, নাকি সমাজ আর ভুল বোঝাবুঝি তাদেরকে আলাদা করে দেবে? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ রোমান্টিক ড্রামাটির গল্পে। তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড ক্যারেক্টার লি মেইকে দেখতে পাই। সে চুপি চুপি কোম্পানির সিইও গুইয়ানের কেবিনে প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল তার ওয়ালেট সেখানে রেখে আসা। ঠিক সে সময় হঠাৎই গুইয়ান কেবিনে প্রবেশ করে। হঠাৎ তাকে দেখে লি মেই খুব অবাক হয়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু গুইয়ান তাকে থামতে বলে। তখন লি মেই মনে মনে ভাবে, সে কি বুঝে ফেলেছে যে 1 মাস আগে সেই মেয়েটি আসলে আমিই ছিলাম? এরপর আমাদের সামনে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় অফিসে প্রবেশ করতে করতে লি মেই মনে মনে ভাবে, আগামীকাল দাদির অপারেশনের জন্য 30,000 টাকা লাগবে। শুনেছি আজ কোম্পানির ম্যানেজার অফিসেই আছেন, আমি কয়েক মাসের বেতন একসাথে নিয়ে নেব। এসব ভাবনার মধ্যেই করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার সামনে দাঁড়ানো অবস্থায় গুইয়ানকে দেখতে পায়। তিনি তখন খুব অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ এক ঝটকায় তিনি লি মেইকে নিজের কাছে টেনে নেন এবং রুমে নিয়ে যান। রুমে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে গুইয়ান লি মেইকে বলে, আমাকে সাহায্য করো, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। তখন লি মেই জবাবে বলে, আমার দাদির অপারেশনের জন্য টাকার প্রয়োজন। আরেকটি কথা, আমি গর্ভবতী হতে চাই না। গুইয়ান শান তখন নিজের কার্ডের পিন নম্বরটা তাকে দিয়ে দেয়। সেখান থেকে চলে যাওয়ার আগে সে তার ওয়ালেটটাও রেখে যায়। পরের সিনে দেখা যায় লি মেইর ঘুম ভেঙে গেলে সে মানিব্যাগটি খুঁজে পায়। ভেতরে থাকা কার্ডে প্রচুর টাকা দেখে সে ভাবে, দাদির অপারেশনের জন্য যতটুকু প্রয়োজন সেটা নিয়ে নেব, বাকি টাকা অবশ্যই ফেরত দিয়ে দেব। এর পাশাপাশি মানিব্যাগে থাকা একটি পরিচয়পত্র তার চোখে পড়ে। সেটা দেখে লি মেই জানতে পারে আসলে তিনি হচ্ছেন গুইয়ান, জিইউ কোম্পানির প্রেসিডেন্ট, অর্থাৎ তার অফিসের বসই সেই ব্যক্তি। এরপরের সিন আবারও বর্তমান সময় আসে। গুইয়ান লি মেইয়ের হাতে নিজের ওয়ালেট দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এটা তোমার কাছে কিভাবে এলো? লি মেই মনে মনে ভাবে, এটাই ছিল উপযুক্ত সময়। আমি চুপি চুপি ব্যাংক কার্ডটা ওয়ালেটের ভেতরে রেখে দিতে পারতাম, কিন্তু ঠিক তখনই উনি চলে এলেন। এখন কি করব আমি? তবুও সে হাসি মুখে শান্তভাবে বলে, আমি এটা মিটিং রুমে পেয়েছি, তাই আপনাকে ফেরত দিতে এসেছি। তখন গুইয়ান শান সন্দেহজনক চোখে তাকায় আর বলে, কিন্তু আমার তো মনে পড়ছে না যে আমি গত সপ্তাহে কোনো কনফারেন্স রুমে গিয়েছিলাম। তাছাড়া এই ওয়ালেট তো অনেক আগেই আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। লি মেই তখন বলে, আমি এটা চুরি করিনি, বিশ্বাস করুন। কিন্তু গুইয়ান তার কোনো কথাই শোনে না, বরং তাকে কাছে টেনে নিলে একটা পরিচিত ঘ্রাণ পায় লি মেইয়ের শরীর থেকে। আর লি মেইকেও তার পরিচিত মনে হয়। এসব ভাবতে ভাবতেই সে লি মেইকে ছেড়ে দেয়। লি মেই সরি বললে গুইয়ান তাকে যেতে দেয়। সেখান থেকে চলে যাওয়ার সময় লি মেই পেটে হাত রেখে তার বাচ্চাদের বলে, কালকে অ্যাবর্শন করানোর পর তার সাথে আমার আর কোনো কানেকশনই থাকবে না। এই সুযোগে তোমাদের বাবার সাথে তোমাদের দেখা হয়ে গেল। সে তো জানেও না তোমাদের অস্তিত্ব সম্পর্কে, ক্ষমা করে দিও, তোমাদের মা তোমাদের বাঁচাতে পারবে না। তারপর গুইয়ানকে দেখানো হয় সে তার ম্যানেজারকে বলছে, এখনো পর্যন্ত সেই মহিলার খোঁজ দিতে পারলে না তোমরা। তখন ম্যানেজার বলে, সরি স্যার, সেদিন আপনাকে হসপিটালে রেখে হোটেলে পৌঁছানোর আগেই সেই মেয়েটা সেখান থেকে চলে গিয়েছিল। গুইয়ান তখন বলে, লি মেইয়ের গা থেকে সেই মেয়েটির মতো গন্ধ আসছিল। আমার যতদূর মনে আছে সেই মেয়ে আমাদের কোম্পানির ড্রেস পরেছিল, আর তার হাতে একটি লাল ফিতাও বাঁধা ছিল। তখন তার সন্দেহ হয় লি মেই সেই মেয়ে কিনা। এরপরে সিন চেঞ্জ হলে লি মেইকে দেখানো হয়। সে বলে অপারেশনের আগে তাকে চেক আপ করাতে যেতে হবে। এদিকে গুইয়ন লি মেইয়ের পিছু পিছু আসে, কিন্তু ততক্ষণে সে সেখান থেকে চলে গিয়েছে। তাই গুইয়ান তার ম্যানেজারকে কল করে বলে যে তার একটা মেয়ের ইনফরমেশন চাই। তারপর আবারও লি মেইকে দেখানো হয়। সে হাসপাতালে যাচ্ছিল, তখন তার মা আর ভাই আসে। তার মা তাকে থাপ্পড় মারে আর জিজ্ঞেস করে, তুই কি তোর স্যালারির সব টাকা আমাদেরকে দিস না? তুই তোর দাদির অপারেশনে টাকা দিয়েছিস, সে টাকা কোথা থেকে পেয়েছিস? তার ভাই তার কাছ থেকে তার ব্যাগটা ছিনিয়ে নেয়। ব্যাগের ভেতর কিছু টাকা পেলে তার ভাই জিজ্ঞেস করে, এই টাকা কোথায় পেয়েছিস? লি মেই বলে, এই টাকা আমি টিউশনি করিয়ে জমিয়েছি। তখন তার মা বলে, তোর কাছে আরো টাকা আছে তাই না, সেগুলো আমাদের দে,
আমাকে 2 লাখ টাকা দিবি, তোর ভাইয়ের জন্য আমি একটা ঘর কিনব। লিমেই বলে তার কাছে কোনো টাকা নেই। তখন তার মা বলে, তাহলে তোকে আমি ইয়ং ডাজিয়ের কাছে বিক্রি করে দেব। শুনেছি যে বৃদ্ধ লোকের বউ তাকে ছেড়ে চলে গেছে, তাকে বিয়ে করার বিনিময়ে সে 2 লাখ টাকা দেবে। লিমেই বলে কিছুতেই না। তখন তার মা বলে, না মানে সে ইতোমধ্যে 50,000 টাকা দিয়ে ফেলেছে। এর মধ্যে তার ভাই ব্যাগ থেকে লিমের প্রেগনেন্সি রিপোর্টটা পায়। তখন সে বলে, তুই প্রেগনেন্ট? তখন তার মা রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে, আমি তোকে মেরেই ফেলবো, এটা তুই কি করেছিস? সে বৃদ্ধ লোকটা তোকে বিয়ে করতে চেয়েছে শুধু এজন্য যে তুই এখনো ভার্জিন। এখন নিশ্চয়ই সেই লোকটা আমার থেকে টাকা ফেরত চাইতে আসবে। এখন তুই দিবি আমাকে 2 লাখ টাকা? তার ভাই তাকে জিজ্ঞেস করে এই বাচ্চার বাবাকে, তাকে 3 লক্ষ টাকা দিতে বলবি। লিমেইকে আবারও মারতে গেলে গুইয়ান এসে তার হাত ধরে ফেলে বলে, থামো। কিন্তু এতে ছেলেটি রেগে উল্টো তাকেই মারতে চায়। তখন তার ম্যানেজার এসে লিমেয়ের ভাইকে ধরে ফেলে, আর তখন লিমেয়ের মা তার ছেলেকে ছেড়ে দিতে বলে। তার ভাই গুইয়ানকে বলে, তোমার সমস্যা কি? তুমি অন্য লোকদের পারিবারিক ব্যাপারে কেন নাক গলাচ্ছ? গুইয়ান বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার কোম্পানির সামনে বসে মারামারি করছো। তখন লিমেয়ের ভাই হেসে বলে, ও আচ্ছা, তুমি তাহলে ওর অফিসার বস? তখন লিমেয়ের মা বলে, ওর একটা রোগ আছে, সে রোগ তোমার কোম্পানির অন্য মানুষদের শরীরে ছড়িয়ে পড়বে। লিমেই বলে, কেন তোমরা মিথ্যে বলছো? তার ভাই তখন বলে, ও আচ্ছা, আমরা মিথ্যে বলছি? আর তখন তার প্রেগনেন্সির রিপোর্ট দেখিয়ে বলে, তাহলে এটা কি? লিমেই ভয় পেয়ে যায় যে ওটা গুইয়ান দেখে ফেলবে। সেই ভয়ে সে রিপোর্টটা লুকিয়ে ফেলে। তখন গুইয়ান বলে, তোমরা এখন এখানে অনেক নয়েজ করছো, তোমরা এখান থেকে না গেলে আমি তোমাদের থেকে জরিমানা নিব। জরিমানার কথা শুনে লিমেইয়ের মা আর ভাই সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় লিমেইকে শাসিয়ে যায় যে তাকে তারা পরে দেখে নেবে। তারা চলে যাওয়ার পর গুইয়ান লিমেইকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তখন সে বলে সে ঠিক আছে, আর গুইয়ানকে ধন্যবাদ জানায় আর বলে তার মা আর তার ভাইয়ের কথায় যেন সে কোনো কিছু মনে না করে। গুইয়ান বলে, না, আমি কিছুই মনে করিনি, আর আমি ম্যানেজারদেরকে বলবো এমপ্লয়ীদের সেফটির ব্যাপারে দেখতে, আর তোমার যদি তারপরেও কখনো কোনো হেল্পের দরকার হয় আমাকে কল করবে। এটা বলে সে নিজের নম্বর আর কার্ড দেয়। কার্ডে যখন লিমেই নিচ্ছিল তখন গুইয়ান তার হাতের দিকে খেয়াল করে দেখে কোনো লাল ফিতা আছে কিনা। লাল ফিতাটা না দেখতে পেয়ে সে হতাশ হয়ে ভাবে সে কি ভুল দেখেছিল ওই দিন। তখনই তার ফোনে তার ম্যানেজারের কল আসে। ম্যানেজার বলে 1 মাস আগের সেই মেয়েকে খুঁজে পাওয়া গেছে। এই খবর পেয়ে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। গুইয়ান সেখান থেকে চলে যাওয়ার পর লিমেই তার বাচ্চাদের উদ্দেশ্য করে বলে, তোমাদের বাবা খুবই ভালো মানুষ, কিন্তু তার সাথে তো আমার যায় না। সে কোম্পানির প্রেসিডেন্ট আর আমি সেখানকার এক মামুলি এমপ্লয়ার। হঠাৎ তার খেয়াল হয় তার হাতে সে লাল ফিতাটা নেই, যেটা তার দাদি তাকে দিয়েছিল। আশেপাশে সেটাকে চোখ বুলিয়ে খুঁজতে গেলে ফিতাটা পড়ে থাকতে দেখে সে উঠিয়ে হাতে নেয়। আর তখনই তার ফোনে কল আসে হসপিটাল থেকে। সে জানতে পারে তার দাদি খুবই অসুস্থ। সে তখন তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। হসপিটালে গিয়ে সে তার দাদিকে সেখানে দেখতে পায় না। নার্সকে জিজ্ঞেস করে, আমার দাদি কোথায়? তখন নার্স বলে, তাকে তো আপনার মা আর ভাই নিয়ে গেছে, তার নাকি ছোঁয়াচে অসুখ হয়েছে, তাকে হাসপাতালে রাখলে অন্য রোগীদের মাঝে অসুখ ছড়াবে। এ কথা শুনে লিমের মাথা ঘুরে পড়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা গুইয়ানকে দেখতে পাই। সে তার ম্যানেজারকে বলছে, আমার ঠিক মনে আছে সেই মেয়ের হাতে একটি লাল ফিতে ছিল আর আমাদের কোম্পানির ড্রেস পরা ছিল। তখন ম্যানেজার বলে, আজকে আপনি যাকে সন্দেহ করছেন তার হাতে কি লাল ফিতে ছিল? তখন গুইয়ান বলে, না, ছিল না। তখন তার ম্যানেজার বলে, হতে পারে আজকে সে সেটা পরেনি বা সেটা তার কাছ থেকে হারিয়ে গেছে। গুইয়ান তখন আরও জিজ্ঞেস করে, আমাদের কোম্পানির কেউ অপারেশন করাচ্ছে কিনা বা হসপিটালে আছে কিনা? তখন তার ম্যানেজার বলে, হ্যাঁ, 2 জন গিয়েছে। তাদের মধ্যে একজনের বয়স 49 আর একজন হচ্ছে লিমেই, যাকে আপনি সন্দেহ করছিলেন। তারপর গুইয়ানের হাতে ওয়ালেট নিয়ে ভাবতে থাকে, এটাই কি সেই লিমেই কিনা। তারপর তার ম্যানেজারকে বলে, আমার এই মেয়ের সমস্ত ইনফরমেশন চাই। তার ম্যানেজার সেখান থেকে চলে গেলে তার মা তাকে কল দেয়। সে জানতে পারে তার মা হসপিটালে এসেছে। তখন সে তার মাকে বলে, আমি এখন আসছি। তারপর গুইয়ানও হসপিটালে গেলে তার মাকে বলে, তুমি নিজের শরীরের দিকে খেয়াল নাও। তখন তার মা ফান করে বলে, আর কি খেয়াল নেব, আমি তো বুড়ো হয়ে গিয়েছি। তখনই সেখানে লিমেইকে গুইয়ান দেখতে পায়। তার মাকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। লিমেই হসপিটাল থেকে চলে যাচ্ছিল কারণ ডক্টর বলেছে আপনি কিছু নিয়ে খুব টেনশনে আছেন, এই অবস্থায় অপারেশন করাটা ঠিক হবে না। তখনই তার পিছু পিছু গুইয়ান আসে, কিন্তু লিমেইকে দেখতে পায় না, কারণ সে আসার আগেই লিমেই লিফটে উঠে চলে যায়। গুইয়ান তার মায়ের কাছে যখন আসে তখন তার মা জিজ্ঞেস করে, তুমি কি কারো উপর ক্রাশ খেয়েছো? তখন সে তার মাকে বলে, মজা করো না তো। ঠিক তখনই তার ম্যানেজার এসে তাকে বলে যে লিমেই 1 মাস আগেই প্রেগনেন্ট হয়েছে। লিমেই সেই মেয়ে
আর তখনই রিপোর্টটা ম্যানেজারের হাত থেকে গুয়ানের মা টেনে নিয়ে দেখে আর বলে, তুমি এখনো তাকে ফিরিয়ে আনোনি কেন? তার মা খুব খুশি হয়ে যায় যে তাদের বংশে নতুন প্রজন্ম আসছে। সেই শিফট হলে আমরা দেখতে পাই লিমেই তার বাড়িতে গিয়েছে তার দাদির সাথে দেখা করার জন্য। সে তার দাদিকে দেখে আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করে সে কেমন আছে, তার কিছু হয়েছে কিনা। তার দাদি বলে সে ঠিকই আছে, তাকে নিয়ে দুশ্চিন্তা না করতে। তখনই সেখানে লিমেয়ের মা চলে আসে আর লিমেইকে বলে, এই মেয়ে তুমি আবার চলে এসেছো? তখন লিমেই বলে, তুমি কেন দাদিমাকে হসপিটাল থেকে নিয়ে এসেছো? সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তখন তার মা বলে, হসপিটালে থাকতে অনেক টাকা খরচ হয়, তুমি তো বলেছো তোমার কাছে টাকা নেই, তো তুমি যদি আজকের দিনের মধ্যে আমাকে 3 লাখ টাকা না দিতে পারো তাহলে এই বুড়ো মহিলার লাশ নিয়ে যাওয়ার কথাও ভেবো না। তখন লিমেই তার কাছে রিকোয়েস্ট করে তার দাদিকে আবারও হসপিটালে ভর্তি করানোর জন্য। তখন তার মা বলে, তোমার কাছে যেহেতু আমাদেরকে দেওয়ার মতো কোনো টাকা নেই, তাই আমি তোমাকে ডাজির কাছে বিক্রি করে দিব। তখন সেখানে ডাজি আসে আর তার মা জোর করে লিমেইকে তার সাথে চলে যেতে বলে। ডাজিকে জিজ্ঞেস করে, তোমার কাছে যে আরো 1.5 লাখ টাকা পাই তার কথা তো তুমি ভুলেই যাচ্ছ। তখন ডাজি খুশি হয়ে বলে, এই মেয়ে সত্যি আমার বউ হতে চলেছে। তখন তার ভাই বলে, হ্যাঁ, যখনই তুমি আমাদেরকে টাকাটা দিয়ে দেবে ঠিক তখনই ওকে আমরা তোমার হাতে তুলে দেব। তারপর যদি তুমি ওকে মেরে ফেলো তাতেও আমাদের কিছুই যায় আসে না। তখন লিমেই তাদেরকে বলে, আমি তোমায় বিয়ে করতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট আর বাচ্চার বাবা গুইয়ান। তখন ডাজি রেগে গিয়ে লিমের মা আর ভাইকে বলে, তোমরা আমাকে মিথ্যে বলেছ। তখন তার মা বলে, না, ও মিথ্যে বলছে, ও আমাদের বোকা বানাতে পারবে না। এই বাচ্চা যদি গুইয়ানের হয় তাহলে আমরা কি তোমাকে অফার করার সাহস পেতাম বলো? ও আসলে মিথ্যে বলছে। এই বাচ্চার বাবাকে তা আমরা কেউ জানি না। যদি তারই সন্তান হতো তাহলে সে কি করে ওকে ইগনোর করতে পারত? মিথ্যে কথা বলছে ও। ডাজি তাদের আরো 50,000 টাকা দেয় আর বলে, বাকি টাকা একে বিয়ে করার পরে দেব। তারপর জোর করে লিমেইকে সাথে নিয়ে যেতে চায় আর লিমেইকে বলে, আমি টাকা দিয়েছি, তোর জন্য তোকে আমার সাথে যেতে হবে। তখনই সেখানে গুয়ানের এন্ট্রি হয়। গুয়ানের ম্যানেজার বলে, ম্যাডাম আপনি ভয় পাবেন না, স্যার এখানে আপনাকে নিয়ে যেতে এসেছে। ডাজি গুইয়ানকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, আমি এসব কিছুই করিনি, এসব করেছে লিমের মা আর ভাই। গুইয়ানের আদেশে লিমের মা আর ভাইকে তুলে নিয়ে আসা হয়। তখন তার মা লিমেইকে বলে, তুমি কি ভেবেছ তোমার বস তোমাকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে? উনি আমাদের পারিবারিক ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না। লিমের ভাই ডাজিকে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? ডাজি তখন বলে, তুমি গুইয়ানকে দেখেও এমন আচরণ করছো? জিও কোম্পানি গ্র্যান্ড মাস্টার সে। এ কথা শুনে লিমের ভাইও ভয় পেয়ে যায় আর লিমেইকে বলে, গুইয়ানের কাছে বলতে আমাদের মাফ করে দিতে, আমরা আর তোমার সাথে এরকম করব না। তখন লিমেই বলে, দাদি এখন অসুস্থ, সে বাসার ভেতরে আছে। এ কথা শুনে গুইয়ান তার দাদিকে হসপিটালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। লিমেই ভাবতে থাকে যে এই সবকিছু কি সে শুধু তার বাচ্চার জন্য করছে। এসব ভাবতে ভাবতে সেখানে সে সেন্সলেস হয়ে যায়। তারপর গুইয়ান তাকে কোলে তুলে নিয়ে গাড়িতে চলে যায়। নেক্সট সিনে লিমের সেন্স ফিল্ডে সে দেখতে পায় সে হসপিটালে আছে। সে হসপিটাল বেড থেকে উঠতে চাইলে গুইয়ানের ম্যানেজার এসে বাধা দিয়ে বলে, আপনার এখনো রেস্টের প্রয়োজন। তখন সেখানে গুইয়ানের মা আসে আর লিমেইকে জিজ্ঞেস করে, আমার ছেলের সন্তান তোমার মধ্যে বেড়ে উঠছে, আমি ভীষণ খুশি, আমাদের গো ফ্যামিলিতে নতুন বংশধর আসতে চলেছে। তখন লিমেই উত্তর দেয়, এই বাচ্চাটাকে রাখলে অনেক সমস্যা হবে, আমি আমার দাদির যত্ন নিতে চাই, সেজন্য আমাকে টাকা বাঁচাতে হবে। এ কথা শুনে গুইয়ান বলে, তুমি কোনো টেনশন করো না, আজ থেকে তোমার আর এই বাচ্চার দায়িত্ব শুধুই আমার, আর আমি একজনকে পাঠিয়ে দেব অবশ্যই তোমার দাদির খেয়াল রাখার জন্য। তোমাকে তার খরচ নিয়ে আর কোনো কিছুই ভাবতে হবে না। তারপর গুইয়ানের মা বলে, তুমি হয়তো জানো না আমাদের বংশে একটি বাচ্চাই হয়, শুধু তুমি প্রথম যার 3টা বাচ্চা হবে। এই বাচ্চাগুলোকে বেঁচে থাকতেই হবে, আর আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। তুমি যখন যা চাবে তাই পাবে, তাতে কোনো প্রবলেম হবে না। এবার তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো তুমি কি করবে। তখন লিমেই ভাবে যে আমি যদি এই বাচ্চা 3টার জন্ম দিই তাহলে দাদির চিকিৎসার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমিও আমার পড়া চালিয়ে যেতে পারবো, আর বাচ্চাগুলো তার বাবা পাবে। এইসব ভেবে লিমেই হ্যাঁ করে দেয়। তারপর গুইয়ান আর তার মা লিমেইকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। বাসায় এসে লিমেই অবাক হয়ে যায়, কারণ সেখানে আগে থেকেই কয়েকজন তার জন্য গিফট হাতে দাঁড়িয়েছিল। গুইয়ানের মা বলে, তোমার যদি এখান থেকে কিছু পছন্দ না হয় তাহলে গুইয়ানকে বলবে, ও আবারও তোমায় কিনে দেবে। লিমেই সবকিছুর জন্য মিস্টার গুইয়ান আর তার মাকে ধন্যবাদ জানায়। তখন তার মা বলে, আমরা এখন থেকে ফ্যামিলি, তাহলে তুমি কেন ওকে মিস্টার গু আর আমাকে মিসেস গু বলে ডাকছো? আমাকে আজ থেকে মা বলে ডাকবে। তখন লিমেই মনে মনে ভাবে, তারা এরকম ভালো ব্যবহার করছে কি শুধুই তাদের বাচ্চার জন্য? যখনই আমি বাচ্চাদের জন্ম দিব তখন আমি জানিও না এই বাড়িতে আমি থাকতে পারবো কিনা।
তখন গুইয়ান বলে, তুমি যতক্ষণ এই বাড়িতে অভ্যস্ত হচ্ছ ততক্ষণ তুমি যা ইচ্ছে ডাকো, সমস্যা নেই। এখন রুমে চলো, তুমি ঘুমোবে, তারপর আমরা একসাথে এক জায়গায় যাব। অনেকক্ষণ পর লিমেই যখন ঘুম থেকে ওঠে তখন গুইয়ান তাকে বলে, চলো জুয়েলারি ডিজাইন অনুষ্ঠানে যাব। সেই শিফট হলে আমরা লি গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্ট লি ফ্যামিলির ছেলে জুকে দেখতে পাই, যে তার বোন সনোকে নিয়ে অনুষ্ঠানে এসেছে। তার বোন জিজ্ঞেস করে, গুইয়ান এই অনুষ্ঠানে আসবে তো? আমি কিন্তু শুধুমাত্র তার জন্যই এসেছি। তখন জু বলে, হ্যাঁ সে আসবে। সনো তার ভাইকে বলে, তাহলে তুমি তোমার কাজে যাও, আমি এখানে অপেক্ষা করব। তখন কিছু মেয়েরা তার কাছে আসে আর তার জামা কাপড়ের প্রশংসা করে। সে তাদের সাথে খারাপ ব্যবহার করে। তখনই সেখানে গুইয়ান লিমেইকে নিয়ে আসে। তখন ওই মেয়েগুলো বলে, এর আগে কখনো গুইয়ানকে কোনো মেয়ের সাথে আসতে দেখা যায়নি, কোন অনুষ্ঠানেও তিনি এভাবে যাননি, তিনি মনে হয় তার স্ত্রী। অন্য একটি মেয়ে বলে, দেখেছিস মেয়েটার ড্রেস? এই ড্রেসটা সারা পৃথিবীতে একটাই বানানো হয়েছে, কানের দুল আর জুতাও কত সুন্দর। এসব দেখে জুয়ের বোন সনো খুবই হিংসা করে। সে সামনে এগিয়ে গিয়ে গুইয়ানের সাথে কুশলাদি বিনিময় করতে যায়, কিন্তু গুইয়ান তাকে ইগনোর করে লিমেইকে সনোয়ের পরিচয় দেয়। তখন লিমেই হাত মেলাতে চাইলে সে তাকে বাধা দেয়। তারপর সে জুয়েলারি অনুষ্ঠানে জুয়েলারি দেখানো হলে সেটা দেখে লিমেই খুবই খুশি হয়। লিমেইয়ের চোখে মুখে এত খুশি দেখে গুইয়ান তাকে 2 বিলিয়ন টাকা দিয়ে সেটা কিনে দেয়। তারপর সবার সামনে লিমেইয়ের গলায় পরিয়ে দিতে নিলে সে লজ্জা পেয়ে বলে, সবাই দেখছে তো। তারপর গুইয়ান সেখান থেকে ক্লায়েন্টদের সাথে কথা বলার জন্য উঠে চলে যায় আর লিমেইকে বলে, এখানেই আমার জন্য অপেক্ষা করো, আমি একটু আসছি। ওদিকে সনো দুষ্ট ফোন দিয়ে আটে। সে সেই গহনা তাকে বদলে দেওয়ার জন্য দুজন মেয়েকে তার কাছে পাঠায়। তারা লিমেইকে ড্রিঙ্কস অফার করে আর সে বলে সে সব খায় না। তখন তাকে কেক খাওয়ানোর কথা বলে জোর করে একটু নিরিবিলি জায়গায় নিয়ে আসে। তখন সনো এসে ধাক্কা দেয় আর তার হাত থেকে নেকলেসটা পড়ে যায়। সেই ফাঁকে সে আসল নেকলেসটা বদলে নকল নেকলেসটা সেখানে রেখে দেয়। তারপর তারা তিনজন মিলে লিমেইকে অপমান করতে থাকে। তারা বলে তারা তিনজনই ধনী পরিবার থেকে বিলং করে, কিন্তু তুমি একটা সামান্য নিম্নবিত্ত পরিবারের মেয়ে। তারা লিমেইকে ধাক্কা মেরে ফেলে দেয়। লিমেই যখন পড়ে যাচ্ছিল তখন গুইয়ান এসে তাকে ধরে ফেলে। তাকে দেখে মেয়েগুলো ভয় পেয়ে পালাতে চায়। তখন গুইয়ান তাদেরকে দাঁড়াতে বলে আর জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? তখন তারা ভয় ভয় বলে, লিমেই একা বোধ করছিল, তাই আমরা তাকে এখানে নিয়ে এসেছি। গুইয়ান নেকলেসটা জুয়ের হাতে দেয়। তখন সনো ধরা পড়ে যাওয়ার ভয় বলে তার মাথা ঘুরছে। লিমেই নেকলেসটা দেখে বুঝতে পারে এটা নকল। গুইয়ান তার ট্যালেন্ট দেখে অবাক হয়ে যায়। নেকলেসটা সোনো বোন ব্যাগে পাওয়া যায়। তখন জু খুবই লজ্জিত হয় আর বলে, আমরা একদিন তোমাদের বাড়িতে দামি গিফট নিয়ে যাব। গুইয়ান বলে, গিফটের কোনো প্রয়োজন নেই, তুমি তোমার বোনের খেয়াল রেখো, তোমার ভালোর জন্য বলছি। তারপর তারা সেখান থেকে চলে আসে। পরের দিন গুইয়ান লিমেইকে বলে, কাল আমরা তোমার দাদিমার সাথে দেখা করতে যাচ্ছি। সেই শিফট হলে আমরা গুইয়ান আর লিমেইকে হসপিটালে দেখতে পাই। লিমেই তখন তার দাদিকে বলে, তুমি আর 3 মাস পরেই সুস্থ হয়ে উঠবে। গুইয়ান বলে, তারপর আপনাকে আমরা আমাদের সাথে আমাদের বাসায় নিয়ে যাব। লিমেইয়ের ভাই আর মা লিমেইকে সেখানে দেখে তার কাছ থেকে টাকা নেওয়ার লোভে চলে আসে। তখন লিমেইয়ের দাদি রেগে গিয়ে বলে, 6 বছর বয়স থেকে লিমেই টাকা রোজগার করে, আর সেই টাকা তুমি নিজের ছেলের পেছনেই খরচ করো। এরপর লিমেইয়ের দাদির সাথে তার সৎমা আর ভাইয়ের আরও কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গুইয়ান তার ম্যানেজারদেরকে বলে, এদেরকে এখান থেকে নিয়ে যাও। রুম থেকে বেরিয়ে এরা 2 মা ছেলে যখন কথা বলছিল তখন সেখানে সনোকে দেখা যায়। সে নিজের মনেই কথা বলছিল, তুমি গুইয়ানের বাচ্চার মা হয়ে থাকলেও তাতে কিছুই আসে যায় না, তোমাকে আর তোমার বাচ্চাদেরকে একসাথে মরতে হবে। তারপর সে লিমেইয়ের ভাই আর মায়ের সাথে ডিল করে যে সে তাদের 3 লাখ টাকা দেবে, বিনিময়ে তারা তার হয়ে কাজ করে দেবে। কিন্তু সেখানে কি ডিল করে সেটা আমরা পরে জানতে পারবো। সেই শিফট হলে লিমেইকে ডাইনিং টেবিলে দেখানো হয়। তখন গুইয়ানের মা মৃতকে বলে, ওদের দুজনকে কি মানিয়েছে দেখো। তখন মৃত তাদেরকে একটা ইনভাইটেশন কার্ড দেয় আর বলে, লি ফ্যামিলির মেয়ে সনোয়ের জন্মদিনে আপনাদের ইনভাইট করেছে তারা। গুইয়ান বলে, আমরা সেখানে যাব না। তখন তার মা বলে, এটা হয় না, লি পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক অনেক পুরনো, তোমাকে যেতে হবে। তারপর লিমেইকে বলে, তুমিও ওর সাথে যাবে। ওদিকে সনো তার ভাই জোকে বলে, লিমেই গুইয়ানসনকে ঠকাচ্ছে, ওই বাচ্চা গুইয়ানসনের না, তার মা আর ভাই আমাকে বলেছে। তখন জু বলে, গুইয়ান সে ছোট্ট থেকে আমার বন্ধু, ওকে এভাবে ঠকতে আমি দেখতে পারবো না। যখন লিমেই আর গুইয়ান জন্মদিনের পার্টিতে আসে, সনো লিমেইকে একটা ব্রেসলেট গিফট করে। তারপর তাদেরকে আলাদা করার জন্য জু কোম্পানির পার্টনারশিপের ব্যাপারে অন্য ক্লায়েন্টের সাথে কথা বলানোর জন্য তাকে লিমেইয়ের থেকে দূরে নিয়ে যায়। অন্যদিকে সনো ইচ্ছে করে লিমেইয়ের গায়ে জুস ফেলে দেয়
আর বডিগার্ডকে বলে লিমের ঠান্ডা লেগে যাবে, তার জন্য যাতে নতুন ড্রেস নিয়ে আসে। লিমেই একা হয়ে যেতেই সেখানে তার মা আর ভাই চলে আসে। লিমেইকে সবার সামনে তারা ইনসাল্ট করতে থাকে আর বলে এই বাচ্চা তো গু ইয়ানের না, ওর কাজই হচ্ছে ধনী ছেলেদেরকে ফাঁসিয়ে তাদের থেকে অনেক অনেক টাকা আদায় করা। তারপর তারা একটা ছবি দেখায় যেখানে লিমেই কয়েকটা ছেলের সাথে আছে। তখন সেখানে উপস্থিত সব গেস্টরা লিমেইকে খারাপ ভাবতে শুরু করে। লিমেইয়ের ভাই তাকে জোর করে নিয়ে যেতে চাইলে তখনই সেখানে গুইয়ান চলে আসে। লিমেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে গুইয়ান হসপিটালে চলে যায়। ডক্টর লিমেইয়ের চেক আপ করে তাকে বলে বাচ্চারা একদম ঠিক আছে, কিন্তু তার হাতে যে ব্রেসলেটটা ছিল সেটা ক্ষতিকর। গুইয়ান সনোর কাছে ব্রেসলেটটা ছুঁড়ে মারে আর বলে এটা লিমেইকে কে দিয়েছে, তুমি কি চাও ওকে অ্যাবর্শন করাতে? তখন সনো বলে ওই ব্রেসলেটটা আমি ওকে দেইনি, ওটা ওর মা দিয়েছে আর আমাকে দিতে বলেছে ওকে। তখন সেখানে লুমির মা আর ভাইকে আনা হলে তারা টাকার জন্য মিথ্যা কথা বলে যে ব্রেসলেটটা তারাই দিয়েছে। ঠিক সে সময় জুয়ের মা চলে আসে আর সে এসে বলে এই মেয়ের বাচ্চা গুইয়ানের না, তোমাদের বংশে সবসময় শুধু একটা বাচ্চা হয়, কোনোদিন টুইন হয়ও নি, সেখানে 3টা, এটা কিভাবে সম্ভব? তখন গুইয়ানের মা তাকে বলে সনো তো তোমার নিজের মেয়ে না। এই কথা শুনে মিসেস লি রেগে গিয়ে বলে তুমি আমার ছেলে মেয়েকে ছোট থেকে বড় হতে দেখেছো, তাহলে তুমি এ কথা কি করে বলতে পারো? তখন গুইয়ানের মা বলে তুমি যদি এই গুয়ের বাচ্চাকে অস্বীকার করতে পারো তাহলে আমি কেন এই কথা বলতে পারি না? তারপর সে লি মেইকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর গুইয়ান লি ফ্যামিলিকে বলে আজ থেকে তাদের সব সম্পর্ক শেষ, এখন থেকে তারা আর তাদের বিজনেসে একসাথে চলবে না। সেই শিফট হলে ড্রয়িং রুমে গুইয়ান আর তার মাকে দেখানো হয়। তার মা বলে জয়েরি কোম্পানি থেকে জুয়েলারি ডিজাইনের যে কম্পিটিশন আছে সেটা কবে হচ্ছে? গুইয়ান বলে সেটা সামনের মাসের প্রথম সপ্তাহে হবে। তখন গুইয়ানের মা বলে তাহলে আমি সেখানে ট্যালেন্টেড কাউকে দেখতে চাই। গুইয়ান বলে যদি ট্যালেন্টেড কারো কথা বলো তাহলে আমার মনে হয় লিমেই এর জন্য ভালো হবে। লিমেই তখন বলে এসব কি বলছো, আমি ছোট থেকে কখনো জুয়েলারি দেখিনি, সেদিনই প্রথম দেখলাম সে অনুষ্ঠানে। তখন গুইয়ান বলে আমি তোমাকে জুয়েলারি ডিজাইন শেখানোর জন্য টিচার রেখে দেব। আর গুইয়ানের মা বলে তুমি কোনো টেনশন করো না, তুমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে, আর আমি শিখিয়ে নেব কি করে বাচ্চা পালতে হয়। তারপর আমি নাতিদের সামলাবো আর তুমি তোমার শখ পূরণ করবে। তারপর গুইয়ান বলে চলো তোমাকে জুয়েলারি ডিজাইন টিচারের সাথে পরিচয় করিয়ে দেই। তারপর তারা একটা রুমে আসে যেখানে টেবিলের উপর অনেক জুয়েলারি রাখা ছিল। লিমি জিজ্ঞেস করে টিচার কোথায়, রুমে তো কেউ নেই। গুইয়ান বলে টিচার গুইয়ানকে কি তোমার চোখে পড়ছে না? লিমি অবাক হয়ে বলে তা আপনি আমাকে শেখাবেন, তাহলে তো আমি শিখবো না। তখন গুইয়ান বলে শুধু জুয়েলারি ডিজাইনই না, আমি তোমাকে আজ অন্য একটা জিনিসও শিখাবো। লিমি জিজ্ঞেস করে কে শেখাবেন? গুইয়ান বলে তার আগে তুমি বলো তুমি কি আমাকে ভয় পাও? লিমি বলে একদম না। গুইয়ান বলে তাহলে প্রমাণ করো। লিমি জিজ্ঞেস করে কিভাবে? গুইয়ান বলে কিস করে। লিমি তখন লজ্জা পায়, তবুও হেরে যাওয়ার ভয় কিস করে দেয়। তারপর গুইয়ান তাকে জুয়েলারি ডিজাইন শিখিয়ে দেয় আর লিমিকে বলে অন্যরা এগুলো 1 বছরেও শিখতে পারে না, আর তুমি একদিনেই শিখে ফেলেছ। তোমাকে আগে আমি আঁকা শেখাবো, তারপর কম্পিউটারে কি করে ডিজাইন করতে হয় সেটা শেখাবো। নেক্সট সিনে আমাদের সনুকে জুয়েলারি ডিজাইন কম্পিটিশনে দেখানো হয়। সে লিমেইকে বলছে তোমার সাহস কি করে হয় এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করার? আমি আগে ইউনিভার্সিটির জুয়েলারি ডিজাইন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমার মা বিখ্যাত ডিজাইনার, আর তুমি? এরপর স্টেজে সনুকে ডাকা হয়। তার জুয়েলারি ডিজাইন দেখানোর পর সব জাজ আর সব টিচাররা বলতে থাকে সেই চ্যাম্পিয়ন হবে। তখনই গুইয়ান বলে ওঠে আরও একজন কম্পিটিটর আছে। তারপর লিমেইকে ডাকা হলে সে স্টেজে গিয়ে তার আঁকা ডিজাইন দেখায়। তার করা জুয়েলারি ডিজাইন দেখে সবাই খুবই প্রশংসা করে, কিন্তু জু তখন জানতে চায় তুমি কবে থেকে এই জুয়েলারি ডিজাইন শিখেছ? তখন সে বলে সে মাত্র 15 দিনে এটা শিখেছে। এই কথা শুনে একজন জাজ বলে তুমি কি লি পরিবারের কেউ হও? তোমাকে দেখতেও তো তেমনই লাগে। তখন সনো রেগে গিয়ে বলে ও একটা নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে, ও কি করে লি পরিবারের কেউ হতে পারে? সনো সেখান থেকে রেগে চলে গেলে জু লি মেয়ের কাছে এসে বলে তার বোনের ব্যবহারের জন্য সরি। গুইয়ান বলে তাহলে চ্যাম্পিয়নকে সেটা অ্যানাউন্স করা হোক। তার পরবর্তীতে জাজরা বলে চ্যাম্পিয়ন লিমেই, তাকে প্রাইজ হিসেবে 2 লাখ টাকা আর একটা মেডেল দেওয়া হয়। লিমেই বাড়ি ফেরার পথে গাড়িতে বসে মেডেল দেখছিল আর বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না আমি এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছি। তখন গুইয়ান বলে ভবিষ্যতে আরও এরকম অনেকবার তুমি চ্যাম্পিয়ন হবে আর মেডেল পাবে। লিমেই জিজ্ঞেস করে বাচ্চাদের জন্ম দেওয়ার পরেও কি আমরা একসাথে থাকবো? গুইয়ান বলে আমরা সব সময় একসাথেই থাকবো। লিমেই বলে আমি আপনার জন্যই এই মেডেল জিততে পেরেছি। তখন গুইয়ান বলে এমনটা না, তোমার মধ্যে ট্যালেন্ট আছে আর তাই তুমি এই পুরস্কারটা পেয়েছো।
তখনই লি মেয়ের ফোনে কল আসে আর সে জানতে পারে যে তার দাদি অনেক অসুস্থ। তারপর তারা তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় তার দাদিকে দেখতে। লি মেইকে তার দাদি বলে, আমি ঠিক আছি। লি মেই ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার বলে সে এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই তার শরীরটা একটু খারাপ। লি মেয়ের দাদি বলে, তোমার বাচ্চারা জন্ম নিলে আমি তাদের সাথে গল্প করব। হসপিটাল থেকে ফেরার সময় গুইয়ান সনোকে লি মেয়ের মায়ের সাথে কথা বলতে দেখতে পায়। লি মেয়ের মা সনোকে বলছিল, তুমি আমার আসল মেয়ে, ভুলে যেও না। তখন মিস লি বলে, এই কথাটা আজকের পর কখনো বলার আগে মনে রাখবে, আমি বেস্ট ডিজাইনার লি ফ্যামিলির মেয়ে, জুয়ের বোন। এসব শুনে গুইয়ান তার ম্যানেজারকে ফোন করে বলে লি মেয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব তথ্য তাকে দিতে। সিন শিফট চলে আমরা গুইয়ান আর লি মেইকে একান্ত সময় কাটাতে দেখতে পাই। সেখানে ম্যানেজার চলে আসে আর বলে যে লি মেয়ের ডিএনএ লি ফ্যামিলির সাথে ম্যাচ করে। গুইয়ান লি মেইকে বলে, তোমার সাথে আমার একটা কথা ছিল। লি মেই ভয় পেয়ে বলে, দাদিমার ব্যাপারে? গু বলে, না, তোমার ব্যাপারে, তুমি কিয়াও ফ্যামিলির মেয়ে না। তখন লি মাই বলে, তাহলে আমার আসল মাকে? গুইয়ান বলে, লি ফ্যামিলি তোমার আসল বংশ। লি ফ্যামিলির মেম্বাররা ছোটবেলা থেকে জুয়েলারি ডিজাইনের ট্যালেন্ট নিয়ে জন্মে। দেখা যায় তো তোমার মধ্যেও সে ট্যালেন্ট আছে। লি মেই জিজ্ঞেস করে, তাহলে মিস লি কে? গু বলে, তুমি কি চাও আমি এসব নিয়ে ঘাটাঘাটি করি? তখন লি মেই মনে মনে বলে, যদি আমি লি মেয়ের মেয়ে হয়েও থাকি, তারা কি আমাকে সনের মতো ভালোবাসবে? হয়তো না। তারপর সে গুইয়ানকে বলে, কোনো দরকার নেই এসবের, আমি তোমাকে পেয়েছি, দাদিমা আছে, এটাই আমার কাছে যথেষ্ট। কিছুক্ষণ পর তারা হসপিটালে তার দাদিকে দেখতে যায়। লি মেই নিজের হাতে রান্না করে নিয়ে যায়। দাদিকে খাইয়ে দিতে দিতে লি মেই গুইয়ানকে বলে, তোমার না আজকে গুরুত্বপূর্ণ মিটিং আছে, তুমি যাও। গুইয়ান দাদিকে বলে, আমি যাচ্ছি, আপনি ওর খেয়াল রাখবেন। তারপর হসপিটালে মিস লিকে দেখানো হয়। সে ডিএনএ রিপোর্ট হাতে নিয়ে মনে মনে বলছে, তাহলে আমি লি ফ্যামিলির সন্তান নই, তাহলে লি মেয়ের মা কি আমার আসল মা? তারপর সে লি মেয়ের মায়ের কাছে গিয়ে বলে, আমি কি তোমার আসল মেয়ে? তাহলে লি মেই কার মেয়ে? তখন তার মা বলে, লি মেই লি পরিবারের মেয়ে। তবে এই কথা আমি কাউকে বলিনি, তোমার ভাইকেও না, কাউকে বলবোও না। তুমি ওই পরিবারেই থাকো, বিনিময় শুধু আমাদের দিকে একটু খেয়াল রাখবে। তখন সনো মনে মনে বলে, তুমি কাউকে বলবে না এই কথার উপর আমি ভরসা করতে পারছি না। তুমি যতক্ষণে মরে না যাচ্ছ ততক্ষণ এই ভয় আমার মধ্যে থেকেই যাবে। লি মেই তার দাদিকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। তখনই হঠাৎ একটা চিৎকারের শব্দ শুনতে পায়। তার দাদিকে বলে, তুমি স্যুপের বাটিটা ধরো, আমি দেখে আসছি কি হয়েছে। তখনই বাইরে থেকে আগুন আগুন বলে চিৎকার শুনতে পায়। সে তার দাদিমাকে নিয়ে বেরিয়ে পড়ে আর তখনই তাদের মুখে রুমাল চেপে ধরে তাদেরকে অপহরণ করা হয়। এদিকে গুইয়ানকে দেখানো হয়। তার কাছে কল আসে। তার ম্যানেজার বলে, লি মেই আর তার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে লি মেই আর তাদের দাদিকে কিডন্যাপ করে এনে একটা ঘরের চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তারপর সনো বলে, আমাকেও চেয়ারের সাথে বেঁধে দাও। তার কথা মতো লি মেয়ের ভাই তাকে বেঁধে দিলে সে কান্না করার নাটক করে। আর তখন সেখানে জু আসে আর বলে, আমার বোনকে ছেড়ে দাও। আর সনো নাটক করে বলতে থাকে, আমাকে বাঁচাও ভাইয়া। ওদের চিৎকার শুনে লি মেয়ের সেন্স ফিরলে সে বলতে থাকে, এই নেসলে ওদের সাথে আছে। তখন তার মা বলে, আরেকটা কথা বললে এই বুড়ো মহিলাকে মেরে ফেলবো। লি মেয়ের ভাই যখন জুয়ের হাত বাঁধতে চায় তখন তাকে মেরে তার হাত থেকে ছুরি নিয়ে যায়। যখন লি মেয়ের হাতের বাঁধন খুলতে যাবে তখনই সনো পা দিয়ে তাকে ধাক্কা দেয়। ফলে তার হাতে থাকা ছুরি গিয়ে দাদিমার বুকে লাগে আর সে মারা যায়। তারপর সনো তার ভাইকে বলে, লি মেয়ের হাত না খুলে এখান থেকে পালিয়ে যাবে তারা, তাহলে খুনের ব্যাপারে কেউ জানতেই পারবে না। কিন্তু তখনই সেখানে গুইয়ান এসে পড়ে। ওদিকে লি মেই সেন্সলেস হয়ে যায়। টানা একদিন সেন্সলেস থাকে সে। যেদিন লি মেয়ের সেন্স ফেরে সেদিন সে বলে, ওদের সবার পাপের বিচার চাই আমি। তারপর সবাইকে অ্যারেস্ট করে গুইয়ান লি মেয়ের সামনে নিয়ে আসে। তার ভাই তার কাছে ক্ষমা চায় আর বলে, এই সব কিছু মিস লিয়ের বুদ্ধিতে করেছি আমরা, আমাদের টাকার লোভ করা উচিত হয়নি। তখন তার মা বলে, তোর দাদিকে মেরেছে জু, তুই আমাদের কেন ধরেছিস? তখন লি মেই কাঁদতে কাঁদতে বলে, তোমরা কিডন্যাপ না করলে আজ আমার দাদি বেঁচে থাকতো, সব দোষ তোমাদের। তখন তার ভাই বলে, মিস লি এসবের জন্য দায়ী। তখন তার মা ছেলেকে রাগ দেখিয়ে বলে, এসব কেন বলছিস? তখন তার ছেলে বলে, তুমি বাইরের একজনের জন্য নিজেদের বিপদ ডেকে আনছো কেন? তখন তার মা বলে, কে বাইরের? সনো আমার নিজের মেয়ে, ও লি ফ্যামিলির মেয়ে না। ঠিক তখনই সেখানে জু চলে আসে আর এই সব কিছু শুনে খুবই রেগে যায়। মিস লি তাকে বোঝায় যে এই মহিলা সব মিথ্যে কথা বলছে। তখনই সে বলে, যেদিন সনো হয়েছিল সেদিনই লি পরিবারের যমজ সন্তান হয়েছিল। আমরা অনেক গরিব মানুষ ছিলাম, যাতে আমার মেয়ে ভালো একটা জীবন পায় তাই লি মেয়ের সাথে আমার সনোকে আমি বদলে দিই। সবকিছু শুনে জু সনোকে একটা থাপ্পড় মারে। এতে সনো রেগে গিয়ে লি মেয়ের দিকে তেড়ে আসে আর বলতে থাকে, তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো, আমার এতদিনের ভালোবাসা গুইয়ানকে কেড়ে নিয়েছো,
এখন আমার ফ্যামিলিকেও কেড়ে নিচ্ছ। তখন গুইয়ান তার ম্যানেজারদেরকে আদেশ দেয় যাতে ওকে পুলিশের কাছে দিয়ে আসা হয়। লি মেয়ের নকল মা তখন লি মেয়ের পা ধরে মাফ চায় আর বলে, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিতে বলো, আমাদের মাফ করে দাও। তখন লি মেয়ে রেগে গিয়ে বলে, কোন মুখে তুমি আমার কাছে মাফ চাইছো? তুমি সেই ছোট্টবেলা থেকে আমার ইনকাম করা টাকা দিয়ে তোমার ছেলেকে ভালো জামা কাপড় কিনে দিয়েছো, পড়াশোনা করিয়েছো, নতুন ফোন কিনে দিয়েছো, আর আমি সারা জীবন শুধু দাদির হসপিটালের খরচ দিয়ে এসেছি। তারপর তোমরা কেন আমার দাদিকে মেরে ফেললে? জু রেগে গিয়ে বলে, তোরা আমার বোনকে এতদিন এভাবে রেখেছিস, এত কঠিন জীবন দিয়েছিস। তারপর জু ওদেরকে মারতে গেলে গুইয়ান আটকে দেয় আর বলে, তুমি না, ওদেরকে লি মেই শাস্তি দেবে। তারপর লি মেই মারতে মারতে বলে, তোমরা আমার প্রিয় মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছো, তোমরা তোমাদের শাস্তি পাবেই। তখন গুইয়ান বলে, আমি আছি তো তোমার কাছে। এর মধ্যেই লি মেই সেন্সলেস হয়ে যায়। তাকে হসপিটালে নিলে সেখানে তার শাশুড়ি আসে আর গুকে বলে লি খুব ভেঙে পড়েছে। সেটা জেনে যে মিস লি তার নিজের মেয়ে না, আর জু সেই লি মেয়ের সাথে দেখা করতে চায়। আমি কি তাদের আসতে বলবো? গু বলে, লি মেয়ের সেন্স ফিরলে আমি ওকে জিজ্ঞেস করব। এরপর যখন তার সেন্স ফিরে তখন সেখানে গুইয়ানের মা আসে আর তাকে বলে, এখন তোমার শরীর কেমন লাগছে? তার ক্ষুধা লেগেছে কিনা জিজ্ঞেস করে। লি মেই হ্যাঁ বললে খাবার রেখে সে চলে যায়। তখন গুইয়ান লি মেইকে বলে, জু তোমার সাথে দেখা করতে চায়। লি মেই বলে, যতই সে আমার ভাই হোক, আমার চোখের সামনে তার হাতে আমার দাদি খুন হয়েছে, তাই আমি তাদের সাথে দেখা করতে চাই না। তখন গুইয়ান বলে, তুমি কি চাও ওদের শাস্তি হোক? লি মেই বলে, না, আমি তাও চাই না। সে শিফট হলে আমরা দেখতে পাই লি মেই গুইয়ান আর তার মায়ের সাথে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। সে কম খাবার খাওয়ায় ডক্টর ইনফর্ম করে। ডক্টর তাকে চেক আপ করে জানায় বাচ্চাটা এখন সুস্থ আছে আর অনেকটা বড় হয়ে গেছে। এখন তারা বাইরের দুনিয়ার কথাও শুনতে পায়, তাই আপনারা দুজন বাচ্চার সাথে গল্প করবেন। ডক্টর চলে গেলে লি মেই বলে, শোনো, বাবুকে একটা গল্প শোনাও। গুইয়ান রাজি হয়ে যায় আর বলে, হ্যাঁ শোনাবো, আমি একটা গল্পের বই নিয়ে আসি। গল্পের বই এনে সে যখন পড়ছিল তখন লি মেই হেসে ফেলে আর বলে, তুমি এমনভাবে কেন পড়ছো যেন মনে হচ্ছে তুমি মিটিংয়ে কথা বলছো? তখন গুইয়ান বলে, আমি কখনো গল্প বলিনি তো, তাই অভ্যাস নেই, আসো তুমি আর আমি একসাথে বলি। ওদিকে লি মেইকে তার শাশুড়ি যাকে আর তার হাতে একটা বই দিয়ে বলে, এটা তোমার শ্বশুরের, তোমার কাছে সামলে রেখো, এটা থেকে তুমি জুয়েলারি ডিজাইন শিখতে পারবে। এক কাজ করো, তুমিও গুয়ের সাথেই অফিসে যাও। সেই শিফট হলে আমরা লি মেইকে অফিসে দেখতে পাই। তার কাছে জু এসে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? তারপর তাদেরকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, আমি তোমার জন্য সাপ্লিমেন্ট এনেছি, এটা খেলে তোমার শরীর সুস্থ হবে। তখন সে বলে, আমি এটা নিতে পারবো না। তখন জু বলে, আমি তোমার ভাই হই। তখন লি মেই রেগে বলে, আমি যখন হসপিটালে ছিলাম তখন কি তুমি আমার ভাই ছিলে? জু এই কথায় কষ্ট পেয়ে বলে, আমারই ভুল যে আমি তোমাকে খুঁজে পেতে দেরি করে ফেলেছি। তখন সেখানে গুইয়ান আসলে লি মেই বলে, আমার ইয়ান আছে, আমার আর কোনো পরিবারের দরকার নেই, তোমাকে দেখলেই আমার দাদির হত্যার কথা মনে পড়ে। গুইয়ান, চলো এখান থেকে যাই। তারপরে সিন শিফট হলে গুইয়ান আর লি মেইকে দেখতে পাই আমরা। তারা বাহিরে ঘুরতে এসেছে। ছোট ছোট রং বেরঙের হাওয়াই মিঠাই দেখে তার খেতে ইচ্ছে করে। তখন গুইয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার খেতে ইচ্ছে করছে? তখন লি মেই ফান করে বলে, না, আমার খেতে ইচ্ছে করছে না, বাচ্চাদের খেতে ইচ্ছে করছে। হাওয়াই মিঠাই কিনতে গেলে সেখানে হাওয়াই মিঠাইওয়ালার একটা ছোট্ট মেয়েকে তারা দেখতে পায়। সে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা দিতেই যাচ্ছে। তখনই লি মেই গিয়ে তাকে বাঁচাতে যায়। আর এই দৃশ্য দেখে জু এসে লি মেইকেও বাঁচিয়ে নেয়। কিন্তু জুয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর লি মেয়ের পেটে ব্যথা শুরু হয় আর তাকে গুইয়ান তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। তার পরের সিনে দেখানো হয় হসপিটালের বাইরে বসে গুইয়ান লি মেয়ের জন্য অপেক্ষা করছে। তখন তার মা সেখানে এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো আর লি মেই কোথায়? তখন গুইয়ান বলে, লি মেই অপারেশন থিয়েটারে আছে। তখন তার মা বলে, সৃষ্টিকর্তার নাম নাও, দোয়া করো বাচ্চা আর মা সবাই যেন একদম ঠিক থাকে। এই কাজ কে করেছে? প্রেগনেন্ট মহিলা কে কেউ আঘাত করে নাকি? তখন গুইয়ান বলে যে এই কাজ যে করেছে তাকে আমি ছাড়বো না। তার মা আরও জিজ্ঞেস করে, জু কেমন আছে? তখনই সেখানে জুয়ের মা আসে আর সে কাঁদতে কাঁদতে গুইয়ানকে বলে, আমার ছেলে আর মেয়ে কেমন আছে? কিছুদিন হলো আমি আমার নিজের মেয়েকে খুঁজে পেয়েছি, তার সাথে দেখাও পর্যন্ত হয়নি আমার। এর মধ্যেই আমি যেন তাকে আবার হারিয়ে না ফেলি। গুইয়ানের মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি টেনশন করবেন না, যদিও লি মেয়ের ডেলিভারির সময়ের আগেই হচ্ছে, তবুও এখানে অনেক এক্সপার্ট সার্জন আছে, তারা সবটা সামলে নেবে, আপনি একটু শান্ত হন। তখন তার মা আবারও বলে, ও 3টা বাচ্চার জন্ম দেবে, তার মধ্যে একটা বাচ্চা এখনই ডেঞ্জার জোনে আছে, আমি কি করে শান্ত থাকবো বলুন? তখনই নার্সরা জানায় যে বাচ্চা হয়েছে। তারপর লি মেয়ের সেন্স ফিরলে তার শাশুড়ি তার কাছে বাচ্চা নিয়ে আসে দেখানোর জন্য। সে দেখে বলে, ওর স্কিন এরকম লাল কেন? তখন তার শাশুড়ি বলে,
নতুন বাচ্চা তো, তাই স্কিন একটু লাল হয়ে গেছে, ঠিক হয়ে যাবে 2 দিনেই। তোমার অন্য 2টো বাচ্চাকে ইয়ান মেডিকেল চেক আপের জন্য নিয়ে গেছে। একটু পর গুইয়ান তার এক বাচ্চাকে নিয়ে আসে এবং অন্য বাচ্চাটি লি মেয়ের আসল মা নিয়ে আসে, আর সে সাথে লি মেয়ের জন্য স্যুপ নিয়ে আসে। স্যুপ খাইয়ে দিতে গেলে লি মেই খেতে চায় না। তখন তার শাশুড়ি বলে, তোমার মা তোমার জন্য সারা রাত জেগেছে, যতক্ষণে বাচ্চাটা জন্ম হয়নি ততক্ষণ সে তোমার জন্য ওয়েট করেছে, প্রার্থনা করেছে। এই কথা শুনে লি মেয়ের মন নরম হয়ে যায়, আর সে তার মাকে মা বলে ডাকে। তারপর সেখান থেকে সবাই চলে গেলে গুইয়ানের কাছে লি জানতে চায় জু কেমন আছে। গুইয়ান বলে তার হাতে একটু ইনজুরি হয়েছে, কিন্তু সে ঠিক আছে। লি মেই আরও জানতে চায় সে কি জেগে আছে, অর্থাৎ তার সেন্স কি এসেছে। তখন গুইয়ান বলে না, তার সেন্স এখনো আসেনি। তখন লি মেই উঠে তাকে দেখতে যেতে চাইলে গুইয়ান বলে, ডক্টর বলেছে তুমি এখনও সুস্থ হওনি, তুমি এখন উঠতে পারবে না। তখন লি বলে, কিন্তু আমার তার জন্য খুব খারাপ লাগছে, একটু ব্যবস্থা করো না। আমাকে আর আমার বাচ্চাকে বাঁচাতে গিয়ে তারই কন্ডিশন, না হলে তো সে আজ সুস্থ থাকতো। গুইয়ান বলে, তুমি টেনশন করো না, আমি তার দেখাশোনা করার জন্য সবচেয়ে ভালো ডক্টরের ব্যবস্থা করেছি। এটা শুনে লি মেই একটু টেনশন ফ্রি হয়। তারপর আমাদেরকে 1 মাস পরের সিন দেখানো হয়। লি মেই জুকে দেখতে যায় হসপিটালে, তখনও জু কোমায়। লি মেই তখন গুইয়ানকে জিজ্ঞেস করেছে ও কখন উঠবে, তুমি তো বলেছিলে ভাইয়া 1 মাসের মধ্যেই সুস্থ হয়ে যাবে। গুইয়ান বলে, ডক্টর বলেছে ওর জেগে ওঠার ইচ্ছে নেই, তাই এখনও সে কোমায় আছে। তখন লি মেই জিজ্ঞেস করে কেন তার বেঁচে থাকার ইচ্ছে নেই। গুইয়ান জিজ্ঞেস করে, তুমি কি এখনও জুয়ের উপর রাগ করে আছো? তখন লি মেই বলে, না একদমই না, আমার ভাইয়ের উপর আমার কোনো রকম রাগ নেই। আমি তখন ভাইয়াকে কেমন মানুষ তা বুঝে উঠতে পারিনি। দাদের মৃত্যুতে ভাইয়ার কোনো দোষ নেই, সে খুব সহজ সরল মনের একজন মানুষ। সনয়ের ষড়যন্ত্র সে একদমই বুঝে উঠতে পারেনি, তাই সে হঠাৎ এমন করে ফেলেছে। কিন্তু আমার আর তার উপর কোনো অভিযোগ রাগ কিছুই নেই। তারপর লি মেই জুয়ের কাছে গিয়ে বসে, তাকে উদ্দেশ্য করে বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভাই, তোমার জন্যই আজ আমি আর আমার বাচ্চারা বেঁচে আছে, না হলে আমাদের জীবনে অনেক বড় কোনো ধাক্কা আসতে পারত। আমার বাচ্চাদের জন্য যে অনুষ্ঠান রেখেছি সেখানে আমি তোমাকে দেখতে চাই ভাইয়া, তুমি ওদের আঙ্কেল, তুমি না আসলে ওদের নামকরণ কি করে হবে বলো। এসব বলে ওরা খুব ইমোশনাল হয়ে যায়, আর তারপর হসপিটাল থেকে চলে আসে। সে শিফট হলে সে অনুষ্ঠানের দিন দেখানো হয়। গুইয়ান আর লি মেই সেদিন খুবই খুশি ছিল। তখন হঠাৎ বাচ্চারা কেঁদে ওঠে। লি মেই বলে, তুমি থাকো, আমি বাচ্চাদের নিয়ে আসি। অনুষ্ঠানে অনেক গেস্ট এসেছে, তাদের মধ্যে একজন কোম্পানির পার্টনার গুইয়ানকে কংগ্রাচুলেশন জানায় বাচ্চার বাবা হওয়ার জন্য। গুইয়ান সেখান থেকে চলে গেলে সে লোকের মেয়ে বলে, আমি শুনেছি গুইয়ান এখনও আনম্যারিড, সে শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার জন্যই মেয়েটাকে ইউজ করেছে। এই মেয়ের সাথে গুইয়ানের কোনো বৈবাহিক সম্পর্ক নেই বলেই আমার বিশ্বাস। ভাবছি আমি হব গুইয়ানের স্ত্রী। তখন সে ক্লায়েন্ট তার মেয়েকে বলে, তুমি এগুলো কি বলছো? মিস্টার গু যদি শুনে ফেলে তাহলে কি হবে ভাবতে পারো? তখন মেয়েটি তার বাবাকে বলে, আরে তুমি ভয় পাচ্ছ কেন? তোমার মেয়ে জামাই যদি জিইউ কোম্পানির প্রেসিডেন্ট হয় তাতে তো তোমার খুশি হওয়ার কথা। তখনই সেখানে বাচ্চা নিয়ে লি মেই চলে আসে। লি মেইকে দেখে সে মেয়েটি প্রশ্ন করে, এই বাচ্চা কে জন্ম দিয়েছে? তখন লি মেই বলে, ওরা আমার বাচ্চা। তখন গেস্টরা কয়েকজন মিলে লি মেইকে অপমান করে বলতে থাকে যে তাকে দেখে কিছুতেই ধনী পরিবারের মনে হচ্ছে না, এই মেয়েকে কখনোই গুইয়ান বিয়ে করবে বলে মনে হয় না, তার লেভেলেরই নাই মেয়ে, তাকে বোধহয় বাচ্চাদের জন্যই ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে। তখন সেখানে জু হুইল চেয়ারে করে আসে আর বলে, ওর পরিচয় জানতে চাও? ও হচ্ছে লি পরিবারের মেয়ে, লি গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্ট, জিও গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্টের স্ত্রী। এটা শুনে সব গেস্টরা ভয় পেয়ে যায়। গুইয়ান রেগে গিয়ে ওই কোম্পানির সাথে সমস্ত ডিল ক্যান্সেল করে দেয়। লি মেই জুকে দেখে অনেক বেশি খুশি হয়, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি সুস্থ হয়ে গেছো? তখন জু লি মেইকে বলে, ওই দিন তুমি যখন হসপিটালে আমাকে ভাইয়া বলে ডেকেছিলে তখন আমি শুনতে পেয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি সেরে উঠেছি। আমি কিছুতেই আমার ভাগ্নিদের এই অনুষ্ঠানে যোগদান করা মিস করতে চাইনি। তারপর লি মেয়ের মা মিস লি বলে, তোমার ভাই কালই হসপিটাল থেকে ছাড়া পেয়েছে, আমরা তোমাকে লি গ্রুপ অফ কোম্পানির প্রেসিডেন্ট বানাতে চাই। তুমি ছোট থেকে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছ, অনেক বেশি সাফার করেছ, তাই তোমার ভাই তোমার জন্য একটা উইল তৈরি করেছে। লি মেই অভিমান করে বলে, তোমাদের কি মনে হয় আমি এগুলো চাই? তখন জু বলে, না, কিন্তু আমরা চাই তুমি ভালো থাকো, আমি একজন ভালো ভাই হতে চাই। তারপর বাকিটা তুমি নিজের মতো করে ডিসিশন নিতে পারো, যেমন তুমি গুইয়ানকে বিয়ে করবে কিনা ডিসিশন নাও। লি মেই তখন বলে, সে তো এখনো আমাকে প্রপোজও করেনি, তাহলে আমি তাকে বিয়ে করার ডিসিশন কি করে নেই বলো? উত্তরে গুইয়ান বলে, তো কি ধরনের প্রপোজাল আপনি চান? তখন গুইয়ানের মা তার ছেলেকে বলে, তাহলে ওকে তুমি কবে প্রপোজ করছো সেটা বলো। তারপর গুইয়ান একটা কেক এনে লি মেইকে গিফট করে।
লিমি জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে আমার কেক পছন্দ? তখন গুইয়ান একটা হাসি দিয়ে বলে, সেদিন সনের জন্মদিনের অনুষ্ঠানে কেক দেখে বলেছিলে যে তোমার জন্মদিনে কখনো কেউ কেক কাটেনি। তখনই বুঝে গিয়েছি। এই ছোট্ট বিষয়টাও ইয়ান মনে রেখেছে। তার জন্য লি খুবই ইমোশনাল হয়ে কান্না করে দেয়। ইয়ান বলে, তুমি এই মুহূর্তে কান্না করবে সেটা আমি ভাবতেও পারিনি। কেক কাটতে গেলে কেকের মধ্যে লি মেয়ের একটা রিং পায়, আর গুইয়ান সে রিংটা দিয়ে তাকে প্রপোজ করে। তাকে তখন প্রশ্ন করে সে কি তার সাথে সারা জীবন থাকতে চায় কিনা। লি মেয়ে হেসে উত্তর দেয়, সব সময়। আর এভাবেই তাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের এই অসাধারণ ড্রামার এক্সপ্লেনেশন? আশা করি ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কোন ধরনের ড্রামা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো সুন্দর ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।